আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আসছি। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই কথাগুলি শুনবে এবং ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে টোটালি প্রায় 15টা মতো সংক্ষিপ্ত আজকে নিয়ে আসছি। আগামীতে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আরো কথা হবে। তো চলো আমরা একটু খেয়াল করি। এক দাগে আমাদের যে সমস্যাটা রয়েছে সেটা হলো লসাগু ও গসাগু এর পূর্ণ রূপ কি? এই লসাগু এবং গসাগু এই দুইটার সঙ্গে আমরা খুব পরিচিত, কিন্তু অনেকেই আমরা এই যে লসাগুর যে পূর্ণ অর্থ বা পূর্ণ রূপটা কি আর এই গসাগুর যে পূর্ণ অর্থ বা রূপটা কি, এটা অনেকেই আমরা সঠিকভাবে বলতে পারি না বা জানিও না। তো আজকে বিষয়টা একেবারে ক্লিয়ার করে নিবে। দেখো উত্তর আছে, লসাগু এর পূর্ণ রূপ হলো লতে হচ্ছে লঘিষ্ঠ, সাতে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে গুণিতক। তাহলে টোটালি আসছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। এবার আসি আমরা গসাগুতে। গসাগুর গতে আছে গরিষ্ঠ, সাতে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে গুণনীয়ক। এখন একটা কথা একটু বলে রাখি, সেটা হলো এই যে লঘিষ্ঠ আছে, লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট, আর এই গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়। এটা আমরা একটু জেনে রাখি, পরবর্তীতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা লসাগু ও গসাগুর পূর্ণ রূপ কিন্তু জেনে গেলাম। এবার আসি আমরা 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে। সেখানে বলছে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ সহ লেখো। তো এখানে উত্তর আছে, দেখো মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য নয়। তার মানে কি, আমি একটু বুঝিয়ে দিই। সংখ্যাটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখলে হবে, আর সাথে একটা উদাহরণ এটা দিতে পারো। তবে আমি তোমাদের বোঝানোর জন্য কিছু কথা বলছি। সেটা হলো, এখানে বলছে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা এক এবং ওই সংখ্যাটি দ্বারা অন্য কোনো সংখ্যা সরি ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য নয়। এর মানে হচ্ছে, ধরো আমি একটা 13 একটি সংখ্যা নিয়েছি, এই সংখ্যাটি কি মৌলিক কিনা এটা আমরা এখন একটু যাচাই করব। তো এই যে 13 সংখ্যাটা আমরা নিয়েছি, এই সংখ্যাটিকে আমরা দেখছি 1 এবং 13 দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য হয়। তো কেমন? আমরা যদি 13কে ভাগ করি, এই 13কে যদি ভাঙাই, তাহলে আমরা পেয়ে যাবো, দেখো 13 একে 13। এখানে এই 13কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বিষয়টা আমি বুঝাইতে পারছি নিশ্চয়। এই 13 যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটিকে আমরা কেবলমাত্র 13 গুণ 1, অর্থাৎ 13 একে 13 এইটা লিখতে পারি, এছাড়া আর কিছু লিখতে পারি না। তো এখানে দেখো আমরা কি পেয়েছি, একটা 1 পেয়েছি আর একটা 13 পেয়েছি, অর্থাৎ 1, দেখো এখানে 1 আছে, এই দেখো 1 আছে এখানে, এবং বলছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া। ওই সংখ্যা মানে কি? ওই সংখ্যা মানে হচ্ছে 13, অর্থাৎ যে মৌলিক সংখ্যাটার কথা আমরা বলবো সেটা 1 দিয়ে ভাগ করা যাবে, এবং এই 13কে 13 দিয়ে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং যেহেতু 1 এবং সেই সংখ্যা ছাড়া এই 13কে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এই 13 একটি মৌলিক সংখ্যা, এটা আমরা বলতে পারি।
তাহলে এটা তোমরা পড়ে নেবা, বুঝে নেবা এবং মুখস্থ করে ফেলবা। এবার আসি আমরা 3 নম্বর, সহমৌলিক সংখ্যা কাকে বলে। এখানে উত্তর আছে দেখো, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র এক হয়, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র এক হয়, তবে সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এটা সংজ্ঞা তোমরা মুখস্থ করে নেবা। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা সংখ্যা নিয়েছি 15, এই 15-র সাধারণ গুণিতক কি? আমরা 15কে যদি ভাঙিয়ে দিই, দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যদি আমরা 15 কি ভাঙাই, তাহলে এটাকে 3 দিয়ে ভাঙানো যায়, 3 5 15। আবার যদি 5কে 5 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 1। দেখো এই 15কে আমরা ভেঙে কয়টা টুকরো পেয়েছি? একটা পেয়েছি 3, একটা পেয়েছি 5, আর একটা পেয়েছি 1। তাহলে এই 3টা এখানে আমরা গুণনীয়ক পেয়েছি। তাহলে দেখো এখানে লিখছি 3 5 1, ব্যাস, এটা তাহলে বুঝাতে পারলাম। এবার আমরা আসি 14। তো 14কে যদি আমরা ভাগ করি, আমরা 2 দিয়ে ভাগ করছি, কারণ যেহেতু 14 জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 7কে আমরা আবার 7 দিয়ে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? 1, 7 আর 7। তাহলে এখানে দেখো পাচ্ছি 2 7 1, দেখো এখানে আছে 2 7 1, আর আগে পেয়েছিলাম 3 5 1, আবার লিখে নিলাম। এখন দেখো এই যে 15 এবং 14 দুইটা সংখ্যার যে সাধারণ গুণনীয়ক পেয়েছি আমরা, এই 3টা এবং এই 3টা। এখন কথা হলো, এই যে 15 এর সাধারণ গুণনীয়ক 3 5 1 পেয়েছি এবং 14 এর সাধারণ গুণনীয়ক 2 7 1 পেয়েছি, এই যে দুইটা লাইনের ভিতরে আমাদের কোনটার মিল আছে? দেখো একমাত্র 1-এর মিল আছে, এই 1-এর মিল আছে, আর কোনো সংখ্যার কিন্তু বা কোনো সাধারণ গুণনীয়কের সাথে আমাদের মিল নাই। তো যেহেতু শুধুমাত্র 1-এর সাথে মিল আছে, তাহলে এই 15 এবং 14 এই দুইটা হবে পরস্পর সহমৌলিক। দেখো এখানে কি বলছে, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি কেবলমাত্র 1 হয়, দেখো এখানে 1 হয়েছে, আর কোন সংখ্যা কিন্তু সাধারণ গুণনীয়ক বা এই দুইটা গুণনীয়কের সাথে 1 ছাড়া আর অন্য কোন সংখ্যার মিল আমরা পাইনি। সুতরাং এই দুইটা সংখ্যাকে আমরা বলতে পারবো এরা পরস্পর সাধারণ সাধারণ কি সহমৌলিক বলতে পারবো পরস্পরের। এবার আমরা আসি আমাদের সমাধান 4। সমাধান 4 মানে সমস্যা 4 ছিল বদমাস। এই যে BODMAS, বদমাস, এইটার পূর্ণ রূপ কি? আমরা যখন পাটিগণিতে সরল করে থাকি, তখন কিন্তু আমাদের এই বদমাস শব্দটি ব্যবহার করতে হয়। বদমাসটা কি? এখানে বদমাস হচ্ছে কোন সরল করার সময় কিছু নিয়ম মেনটেন করতে হয়। সেই নিয়মটা কি? মানে সরলের ভিতরে অনেক যোগ থাকে, বিয়োগ থাকে, গুণ থাকে, ভাগ থাকে, ব্র্যাকেট থাকে, এর থাকে। এখন কথা হলো, এই যে যে বিভিন্ন চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ এর ব্র্যাকেট, এদের ভিতরে কোন কাজটার আগে করতে হয় এবং কোনটার পর কোনটা করতে হয়, তারই একটা নিয়ম হচ্ছে বদমাস। তো বিতে দেখো কি আছে, বি এর পূর্ণরূপ হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সরলের মধ্যে। এরপর দেখো ও আছে, ও কাজটা করতে হয় পরে, ব্র্যাকেটের পরে ও এর কাজ করতে হয়। ও এর পূর্ণরূপ হচ্ছে অফ, এর বাংলা হচ্ছে এর। এরপর দেখো এখানে আছে ডি। তো ডি এর পূর্ণরূপ কি? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, ডিভিশন মানে হচ্ছে এখানে ভাগ বা এই চিহ্ন। আর অফ হচ্ছে এখানে এর, আমি লিখে দিলাম। আর ব্র্যাকেট এখানে আছে দেখো, একটা আছে ফার্স্ট ব্র্যাকেট, একটা আছে সেকেন্ড ব্র্যাকেট, একটা আছে থার্ড ব্র্যাকেট। অনেক সময় এই যে একটা ব্র্যাকেট থাকে উপরে, এটা এটাকে বলে রৈখিক ব্র্যাকেট। যাক, এগুলো থাকলে তার কাজটা আগে করতে হবে, তারপরে এর কাজ করতে হবে, তারপরে ডি এর কাজ করতে হবে, অর্থাৎ ভাগ। এরপরে দেখো আছে এখানে এম। এম তো হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এটার অর্থ হচ্ছে গুণ। তারপরে আছে এ তো হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। তারপরে দেখো এখানে আছে এস, খেয়াল করো এখানে আছে কি এস। আমি একটু খাতাটা উপরে উঠাই দিই, দেখা যাচ্ছে না হয়তো। হ্যাঁ,
এবার দেখো, এখানে আমি কোথায় গেছিলাম, এস, এস তো হচ্ছে সাবট্রাকশন, বা এটা বাংলা হচ্ছে বিয়োগ। তাহলে আমি আবার একটু বলি, যেহেতু আগে কথা বলছিলাম, এখানে ভিডিও ছবিটা দেখা যাচ্ছিল না। তো ও তো সরি, বিতে হচ্ছে ব্র্যাকেট, সেখানে রৈখিক ব্র্যাকেট থাকতে পারে, ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, থার্ড ব্র্যাকেট থাকতে পারে। ওতে আছে অফ বা এর, ডিতে আছে ডিভিশন, এটাকে বলা হয় ভাগ চিহ্ন, এম তে হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ভাগের পরেই গুণ করতে হয়। তারপরে এ তে আছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, গুণের পরে যোগ করতে হয়। তারপরে এস তে আছে সাবস্ট্রাকশন, এটা সাবস্ট্রাকশন না, সরি, এটা হবে সাবট্রাকশন। এটার বাংলা আমরা মিনিং জানি বিয়োগ। তো আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এটা বুঝতে পেরেছে। এবার আমরা আসি আমাদের 5 দাগের সমস্যায়। 5 দাগের প্রশ্নটা কি ছিল? 5 দাগের প্রশ্ন ছিল অঙ্ক করার নিয়ম কয়টি ও কি কি। তো আমরা এটা কিন্তু সবাই জানি যে অঙ্ক করার নিয়ম সাধারণত 4টা। এরপরে আরো কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের এখন প্রয়োজন নাই, আপাতত তোমরা এই 4টা জিনিস সম্পর্কে জেনে নিও। তো 4টা আছে কি, 1 হচ্ছে যোগ, 2 বিয়োগ, 3 হচ্ছে গুণ, 4 হচ্ছে ভাগ। এই 4টা নিয়ম আমরা মেনটেন করে সাধারণত আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এবার আমরা আসি আমাদের 6 নম্বর সমস্যা নিয়ে। তো 6 নম্বরে কি সমস্যা ছিল? বলছে লব ছোট ও হর বড় হলে তাকে কি ভগ্নাংশ বলে। এখন আমরা একটু ডান পাশে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে আমাদের ভগ্নাংশ আছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা আছে অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা আছে মিশ্র ভগ্নাংশ। সাধারণত আমরা এই ছোট ক্লাসগুলোতে এই 3টা ভগ্নাংশ নিয়ে বেশি আলোচনা করি। তো 1 নম্বর হচ্ছে, আমি ধরো এখানে বললাম 2/3 একে লিখলাম, আর একটা লিখলাম হচ্ছে 3/2, আর আরেকটা লিখলাম 2×3/5। দেখো এখানে আমি 3টা ভগ্নাংশ লিখেছি, একটার উপরে ছোট আছে, আর একটার উপরে বড় আছে, আর একটা উপরে ছোট আছে, এবং বামে একটা পূর্ণ সংখ্যা আছে। এই পূর্ণ সংখ্যা যে 2 আছে এটাকে বলা হয় সমস্ত বা পূর্ণ সংখ্যা। সমস্ত বলে আমরা জানি, যখন কথায় লিখতে হয় তখন এটাকে বলতে হয় 2/3 যাক, এটা নিয়ে পরবর্তীতে আমি আরো একটা ভালো ক্লাস নিয়ে আসবো। এখন আমরা শুধু এতটুকু জানি যে উপরে যদি ছোট থাকে তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, আর উপরে যদি বড় থাকে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল, দেখো কি আমাদের প্রশ্ন ছিল, লব ছোট ও হর বড় হলে। তা আমরা জানি উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এখন লব ছোট, অর্থাৎ লব মানে উপরেরটা ছোট, আর হর বড় হলে, হর মানে কি নিচেরটা বড়, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। লব ছোট ও হর বড় হলে তাকে কি ভগ্নাংশ বলে। তো লব ছোট মানে 2 আছে উপরে, আর হর বড় মানে কি নিচে আছে। সুতরাং এইটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এইটা উত্তর হবে প্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসি আমাদের সমস্যা 7-এ। 7 কি বলছে? বলছে 9, 7, 0, 3, 0, 1, 0, 2, 4 সংখ্যাটিকে কথায় লিখো। এখন কথায় লিখতে গেলে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে যে সংখ্যাটা এখানে আছে এই সংখ্যাটিকে আমরা ডান পাশ থেকে প্রথমে, এটা আমাদের দেশীয় নিয়ম, আন্তর্জাতিক নিয়মে আমরা যাচ্ছি না এখন, এটা আমাদের দেশীয় নিয়মে আমরা করার চেষ্টা করব। সেটা হলো, দেশীয় নিয়মটা হলো, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার ডান পাশ থেকে প্রথমে 3টার আগে একটা কমা দিতে হবে। দেখো এখানে 4, 2, 0, 1, 2, 3, 3টার আগে আমরা কমা দিয়েছি, তারপরে 2টার আগে কমা দিতে হবে, তারপরে আর 2টার আগে কমা দিতে হবে। এখন দেওয়ার পরে দেখতে হবে যে প্রথম যে 3টা আছে এই 3টা হচ্ছে, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হলো শতক, আর এই দুটো হচ্ছে হাজার বা সহস্র, এই দুটো হচ্ছে লক্ষ, আর এই দুটো হচ্ছে কোটি। যেহেতু এর আগে আমাদের আর কিছু নাই, তাহলে আমরা এখানে কি পেলাম, একটা বেশি একক, দশক, শতক,
আর তারপরে যে দুইটা আছে এই দুইটাকে বললাম আমরা হাজার। তার দেখো এখানে আগে আছে তিনটা, এই তিনটাকে বললাম লক্ষ। আর সরি, এই দুইটা আছে, এটাকে বললাম লক্ষ। আর এই যে দুটো আছে এটাকে বললাম কোটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কোটির ঘরে আছে 9 × 7 = 97। তাহলে আমরা লিখলাম এখনো 97 কোটি, যেহেতু এটা কোটির ঘরে ছিল। এরপরে লক্ষের ঘরে কি আছে? লক্ষের ঘরে আছে 0 3, অর্থাৎ 3, লিখলাম 3 লক্ষ। এরপরে হাজারের ঘরে আছে 0 1, তার মানে 1, তাহলে লিখলাম কি 1000। আর এখানে একক দশক শতকের ঘরে ছিল 2 × 4 = 24, তাহলে লিখলাম 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের সমস্যা 8-এ। 8-এ কি বলছে দেখো, 8-এ বলছে যে 905,07,06,002। এই যে কথায় একটা সংখ্যা আছে, এটাকে আমাদের অঙ্কে লিখতে হবে। কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে। তো আহ, অঙ্কে যদি আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের এই আগে 7 দাগের যে বিষয়টা আমরা আলোচনা করলাম এইমাত্র, ওইটা অনুসরণ করতে হবে। তো 5 কোটি। তাহলে আমরা একটা কাজ করি, আমি এটা শখে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে এটা কথায় অঙ্কে লিখতে গেলে আমাদের একটা নিয়ম মানতে হবে, সেটা হলো প্রথম থাকবে 3টা ঘর, তারপরে 2টা ঘর থাকবে এরকম, তারপরে আর 2টা ঘর থাকবে, তারপরে অনেকগুলো ঘর থাকবে। এখন এটা এটা একাধিক, এই যে ধরো এখান থেকে এই যে 3টা ঘর রয়েছে, এটা হচ্ছে একক, দশক, শতক। এই যে 2টা ঘর আছে, এই 2টা ঘরকে একসঙ্গে বলা হয় হাজার। এই যে 2টা ঘর আছে, এই 2টাকে একসাথে বলে লক্ষ। আর এই পাশে লক্ষের আগে যে ঘরগুলো ছিল, এখানে একাধিক সংখ্যা থাকতে পারে, একটা থাকতে পারে, 2টা ঘর থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা, 5টা থাকতে পারে। যেহেতু আমাদের এখানে কম প্রয়োজন, তো আমরা এখানে 3টা লিখে নিলাম সাধারণত বোঝানোর জন্য। আমাদের এখানে কয়টা সংখ্যা আছে আমরা দেখে নিই এখানে, সেটা আমরা পরে বুঝবো। তাহলে একক, দশক, শতক, এই 3টা ঘর। তাহলে এই 3টা ঘরে কি হবে দেখো, এই 3টা হবে একক, দশক, শতক। এখানে একক অঙ্ক আসতে পারে, এখানে দশক অঙ্ক আসতে পারে, এখানে শতকের অঙ্ক আসতে পারে। আর এই দুটোতে আসতে পারে আমাদের হাজার, এই দুটোতে আসতে পারে লক্ষ। আর এই এখানে 3টা আমি দিয়েছি, এখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা, 5টা থাকতে পারে। তা আমি আপাতত এবার 3টা দিয়ে রাখলাম। এখন আমরা এখানে দেখি লাস্টে কি আছে, 6002। তাহলে আমরা এখানে 2টাকে এখানে লিখলাম 2, 6000। তাহলে 6000 মানে হাজারের ঘর কি আমাদের এই দেখো এখানে হাজারের ঘর আছে। তাহলে হাজারের ঘর কয়টা আছে? 2টা। যেহেতু 6 এতে একটা অঙ্ক, তাহলে এখানে আমরা হাজারের ঘরে এখানে 6 লিখলাম। আর বাম পাশে যেহেতু কিছু না, এটা শূন্য দিয়ে দিলাম, এগুলো শূন্য দিয়ে দিলাম। এইভাবে আমাদের করতে হবে যে অঙ্কটা থাকবে না সেই ঘরটা শূন্য দিয়ে ভরাট করতে হবে। এরপরে আছে 7 লক্ষ। তো লক্ষের ঘর আমরা জানি এই 2টা। তাহলে 7 যেহেতু একটা অঙ্ক, তাহলে ডান পাশে লিখতে হবে, এটা শূন্য দিতে হবে। এখানে যদি 17 থাকতো, তাহলে আমি 1/7 দিতাম। যেহেতু 7 লক্ষ একটা অঙ্ক, তাহলে আমি ডান পাশে লিখবো, বাম পাশেটা শূন্য দিয়ে ভরাট করে দেবো। এরপরে দেখো এখানে আছে 905 কোটি। 905 কোটি। তাহলে এখানে এই যে কোটির ঘরে আমরা 3টে দিয়েছি, 905। তাহলে এটা হচ্ছে একক, 5 দিলাম, এখানে শূন্য। আর 900 হচ্ছে এই, কারণ একক, দশক, শতক, 900, তাই এখানে আমরা 3টা ঘর ব্যবহার করছি। তাহলে এটাকে যদি আমরা এখানে লিখি, অলরেডি আমাদের কিন্তু হয়ে গেছে, অঙ্কে আমরা লিখতে পেরেছি। সেটা হলো 905, 905, 07, তারপরে 06, তারপরে 002, 002। দেখো এখন যদি এটাকে আমরা আসলে হয়েছে কিনা যদি বুঝতে চাই, তাহলে আগের যে 7 দাগের যে নিয়মটা আমি বলেছিলাম, এটা এখানে অ্যাপ্লাই করি। সেটা কি, ডান পাশ থেকে আমরা 3টার আগে, এই শেষের দিক থেকে 3টার আগে একটা কমা দেই, তারপরে 2টার আগে কমা দেই, তারপরে 2টার আগে কমা দেই, এ পাশে আর দেওয়ার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের একক, দশক, শতক, এটা হচ্ছে আমাদের হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। তো দেখো এখানে কত কোটি আছে? এখানে 905।
দেখো এখানে লেখা আছে 905 কোটি, এটা মিলে গেছে। এবার লক্ষের ঘরে আছে 7 লক্ষ, দেখো 7 লক্ষ আছে এখানে। 6,000, দেখো হাজারের ঘরে 6 আছে। আর 2 মানে এখানে এককের ঘর হবে, বাকিটা সব শূন্য দিয়ে ভরাট করতে হবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, এবং এই নিয়মটা ফলো করলে আমরা যে কোনো সংখ্যাকে আমরা অঙ্কে লিখতে পারবো। এবার আসি আমাদের সমস্যা 9 কি আছে? 31 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তো 31 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কি হবে? আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে ক্লাসে অনেক শিখছি, যে 1 থেকে 100 এর মধ্যে প্রায় 25টা মতো, 25টাই মৌলিক সংখ্যা আছে, প্রায় না। এখন তার ভেতরে 31 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? তো আমি যে দেখলাম, একটা লিখছি 31, 37, 41, 43, 47, 53, 59। এইগুলি কেবল মৌলিক সংখ্যা আছে 31 থেকে 60 এর মধ্যে, বাকিগুলো সব কৃত্রিম সংখ্যা। যাক, এটা বুঝতে পেরেছো নিশ্চয়। এবার আমরা আসি আমাদের সমস্যা 10। 10-এ বলছে মধ্যক নির্ণয় সূত্র লিখো। তো মধ্যক নির্ণয় সূত্র উপাত্তের সংখ্যা n এর উপর নির্ভর করে। n মানে হচ্ছে নাম্বার, n হচ্ছে নাম্বার, টোটাল নাম্বার এখানে। তার মানে nটা হচ্ছে, আমরা যখন একটা মানে উপাত্ত নিয়ে যখন কাজ করব, তখন ওই টোটাল উপাত্তের ভিতরে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে আমরা n দিয়ে প্রকাশ করি। আচ্ছা, অর্থাৎ কোন একটা উপাত্তের ভিতরে দেখা যাচ্ছে 20টা সংখ্যা আছে, তাহলে n হবে 20। তো কি হচ্ছে? মধ্যক নির্ণয় সূত্র উপাত্তের সংখ্যা n এর উপর নির্ভর করে। এই সংখ্যাটাকে আমরা n দিয়ে প্রকাশ করছি। যদি n বিজোড় হয়, যদি n বিজোড় হয়, বিজোড় মানে কি? এই যে আমরা উপাত্তের কথা বললাম, উপাত্তে যদি বিজোড় সংখ্যা থাকে, অর্থাৎ যদি 19টা থাকতো, তা 19 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে n আমরা বিজোড় 19 বলতাম। তো যদি n বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে, অর্থাৎ আমি আবার একটু বলছি, যদি কখনো উপাত্ত সংখ্যা বিজোড় সংখ্যক হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2 তম পদের মান। এটা আমাদের মুখস্থ করতে হবে, এই ফর্মুলাটা। যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয়, এই বিজোড়, তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলা ব্যবহার করতে হবে, এবং এই তম পদের মান। এবং যদি n জোড় সংখ্যা হয়, অর্থাৎ জোড় মানে কি, 20টা হলো কি 18টা হলো কি 16টা হলো, হ্যাঁ, বা 10টা হলো, যদি সংখ্যা কি হয়, n জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যা যদি 10টা হয়, 12টা হয়, 20টা হয়, জোড় সংখ্যা যদি আসে তাই হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে। অর্থাৎ বিজোড়ের ক্ষেত্রে একরকম আমরা এখানে দেখছি, আর জোড় সংখ্যক হলে সেক্ষেত্রে আমাদের দেখো এখানে আছে n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের গড়। এই গড় মানে কি? এই গড় মানে বিষয়টা কি? এই n/2 তম পদে যেটা আসবে আর n/2 প্লাস 1 তম পদে যেটা আসবে, এই দুইটা পদের গড় মানে কি? এই দুইটা যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে দেখো এখানে লিখছি n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। অর্থাৎ এই দুইটা যোগ করে, এখানে এই যে তম পদটা পাবো, এই যে পদটা পাবো, এই দুইটা পদ যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের গড় হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 11 নম্বর সমস্যা। 11 নম্বর সমস্যা আমাদের বলছে যে সূক্ষ্মকোণ কাকে বলে। এখন সূক্ষ্ম মানে হচ্ছে ছোট। তো আমি এখানে উত্তর দেখো লিখছি, যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম, যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম বা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এখন 90 ডিগ্রি কি? আমরা জানি যে 90 ডিগ্রি হচ্ছে এরকম। আমি গত ক্লাসে এরকম একটা ভিডিও নিয়ে আসছিলাম যে সমকোণ কাকে বলে। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে হচ্ছে এরকম কোণ। এখন এই কোণ থেকে যদি ছোট কোণ হয়, ধরো এটা এরকম সোজা না হয় এরকম হতো, তাহলে এটা সূক্ষ্মকোণ। যদি এরকম হতো সেটাও সূক্ষ্মকোণ, যদি এরকম হতো সেটাও সূক্ষ্মকোণ। অর্থাৎ এই যে 3টা কোণ আমি এখানে অঙ্কন করেছি, এই কোণগুলো দেখো এই 90 ডিগ্রি চেয়ে সব ছোট আছে। তাহলে এই ধরনের কোণ আমাদের সামনে যা আসবে সবই হচ্ছে সূক্ষ্মকোণ।
এবং সুকোণের একটা চিত্র আমি এখানে দিয়েছি, দেখো এই একটা কোণ আমি এঁকেছি, এই কোণের নাম দিয়েছি এ বি সি। তাহলে এই কোণটা দেখছি আমরা, এই যে সমকোণ ছিল বা 90 ডিগ্রি ছিল, তার থেকে এটা কম আছে, সুতরাং এবিসি কোণটা সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম। এবার আমরা আসি আমাদের 12 নম্বর যে প্রশ্ন আছে। 12 নম্বর প্রশ্নে কি বলছে, প্রচুরকের সংজ্ঞা দাও। প্রচুরক, আমি একটা কথা বলে থাকি যে প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে প্রচুর পরিমাণে আছে। একটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলে থাকি বারবার, যে সংখ্যাগুলো প্রচুর আছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে এখানে সংজ্ঞা কি বলছে, সাধারণত কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেই সংখ্যাটিকে প্রচুরক বলে। যেমন আমি এখানে একটা উপাত্ত দিয়েছি, দেখো এর ভিতরে উপাত্তের মধ্যে 5 আছে, 7 আছে, 4 আছে, 9 আছে, 12, 9, 8, 3, 7, 9, 11। এখন এই উপাত্তের মধ্যে দেখো 7 আছে, এই একবার আছে, এই একবার আছে, দুইবার আছে। 5 আছে একবার, 4 আছে একবার, 3 আছে একবার, 8 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার। কিন্তু দেখো এখানে এই 9 সংখ্যাটা 3 বার আছে। তো যেহেতু এই উপাত্তের মধ্যে সব থেকে বেশি বার আছে 9, তাহলে এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক হচ্ছে 9। তা কি লিখলাম, এখানে 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সুতরাং প্রচুরক হলো 9। আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 13 নম্বর সমস্যা। তো 13 নম্বর সমস্যা কি আছে দেখো, বলছে প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার, তাহলে বর্গক্ষেত্র কেমন সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। বর্গক্ষেত্র হচ্ছে আমাদের সাধারণত আমাদের বাসায় যে অনেকে ক্যারাম বোর্ড খেলি আমরা, এই যে ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডের কি অবস্থা দেখো, এখানে এই যে ঘর আছে 4টা, এই 4টা ঘরের ভিতরে আমাদের গুটিগুলো এখানে ঢুকাতে হয়। এই যে ক্যারাম বোর্ডের দেখো, এই যে বাহুটা আর উপরের যে বাহুটা একই রকম, আবার এটাও একই রকম, আবার এটাও একই রকম, অর্থাৎ 4টা বাহু কিন্তু একই রকম। এই ক্যারাম বোর্ডটা যদি এরকম হতো, সে যদি এমনটা হতো, তাহলে কিন্তু এরকম যদি হতো আমাদের ক্যারাম বোর্ড, তাহলে কিন্তু এই বোর্ডে কিন্তু খেলা নিয়ে গ্যাঞ্জাম হতো, ঝামেলা হতো। কেউ বলতো আমি এই পাশে দাঁড়াবো, কেউ বলতো ও পাশে দাঁড়াবো, কারণ এটি কাছাকাছি আছে। আবার এই পাশে কেউ দাঁড়াতে চাইতো না, তার মানে কি এটা দূর, অনেক দূরে আছে। তাহলে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে আমরা যে মাপটা দেখি সেটা হলো যে সব সাইডটা একই রকম, অর্থাৎ এটা আমাদের বর্গক্ষেত্র হবে না, এটা হবে আমাদের বর্গক্ষেত্র। চারদিকে সমান, 4টা বাহু সমান। তো সেক্ষেত্রে যদি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, সেটা হলো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু গুণ এক বাহু, দেখো মাঝখানে গুণ আছে। তো আমাদের এখানে দেওয়া ছিল এক বাহুর দৈর্ঘ্য 7 মিটার, তাহলে এই এক বাহু নিচে আমরা 7 লিখলাম, 7 মিটার গুণ এই গুণ এক বাহু মানে সেই 7 মিটার দিলাম আবার। তাহলে এইটা এই যে বাহুটা থাকবে, যেহেতু একই রকম সবগুলোই, একটা দুইবার লিখতে হবে, 7 মিটার গুণ 7 মিটার। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা আমি আবার একটু বলি, এটা মুখস্থ করতে হবে তোমাদের, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু গুণ এক বাহু, এবং ব্র্যাকেট দিয়ে ডান পাশে লিখতে হবে বর্গ একক শেষে। এই বর্গ হবে অবশ্যই, কেননা যদি বাহু গুণ বাহু মাঝখানে গুণ থাকে, দুইটা বাহু গুণ করলে অবশ্যই বর্গ দিতে হবে, এবং লাস্টে একক লিখতে হবে। প্রথম যে ফর্মুলা বা সূত্র যে লাইনে আমরা লিখবো সেখানে বর্গ একক দিতে হবে। পরের লাইনে কি করব, যেহেতু এখানে আমাদের দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য 7 মিটার, তাহলে 7 মিটার 7 মিটার গুণ করেছি। এখন কিন্তু এককের স্থানে আমাদের মিটার দিতে হবে, কারণ এখানে মিটার ছিল তাই। যদি এখানে মিটার না থেকে এখানে সেন্টিমিটার থাকতো, আমি এখানে লিখতাম সেন্টিমিটার। যদি এখানে হাত থাকতো, আমি এখানে লিখতাম হাত। যদি এখানে গজ থাকতো, আমি লিখতাম এখানে গজ।
যদি এখানে কিলোমিটার থাকতো আমি এখানে লিখতাম কিলোমিটার, আর বর্গতে লিখতেই হবে। এটা এটাতে কোনো ছাড় নাই। তাহলে দেখো 7 মিটার গুণ 7 মিটার, এই দুইটা গুণ করে আমরা কি পেয়েছি? 7×7 = 49 মিটার। সুতরাং আমাদের এই যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা চেয়েছিল, এটার ক্ষেত্রফল হচ্ছে 49 বর্গমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি আমাদের 14 নম্বর সমস্যা। 14 নম্বর সমস্যা কি বলছে দেখো, তোমার জ্যামিতি বক্সে কি কি আছে তা লিখো। এখন জ্যামিতি বক্সে কি কি আছে এগুলো তোমরা মুখস্থ করে নেবা। এটা আমি লিখে দিয়েছি দেখো। 1 নম্বরে পেন্সিল, রুলার বা স্কেল, কম্পাস, প্রোটেক্টর। প্রোটেক্টর মানে কি? এটা জাস্ট আমাদের বক্সটাকে সুরক্ষা দেয়। সেট, স্কোয়ার, ইরেজার। ইরেজার মানে তো আসলে তোমরা জানো যে যেটা মুছতে হয়, যেটা আর কি, যা দিয়ে পেন্সিলের দাগগুলো, অঙ্কনগুলো বা লেখাগুলো মুছতে হয়, সেটা হচ্ছে ইরেজার। এবারে শার্পনার। শার্পনার আছে যেটা কাটতে হয় আর কি, ওই যে পেন্সিল কাটতে হয়, এটা থাকে আমাদের অনেক সময়। আর কাগজে একটা থাকে, সেখানে কিছু বিভিন্ন পরিমাপ দেওয়া থাকে। আর পেন তো থাকেই বা আমরা রেখে দেই, আর বক্স তো আছেই। তাহলে এই যে 10টা আমি অংশের নাম এখানে লিখেছি, এগুলো তোমরা মুখস্থ করে নেবা। এরপর আছে আমাদের 15 নম্বর সমস্যা। 15 নম্বর সমস্যা কি আছে দেখো, এখানে বলছে একটি কলমের দাম X টাকা। কার দাম? কলমের দাম X টাকা, এবং একটি খাতার দাম Y টাকা। খাতার দাম অবশ্যই একটি খাতা, কিন্তু এখানে একটি কলমের দাম X টাকা, একটি খাতার দাম Y টাকা। তাহলে 5টি কলম ও একটি খাতার দাম কত? তো 5টি কলমের দাম কত আমরা বের করে নেই। তাহলে দেওয়া আছে একটি কলমের দাম X টাকা, এই যেটা আছে আমি লিখে নিলাম, একটি কলমের দাম X টাকা, একটি কলমের দাম X টাকা। এবার যেহেতু লাস্টে চেয়েছে 5টি কলম, তাহলে এখানে একের নিচে 5 লিখলাম। 5টি কলমের দাম কত? X এর সঙ্গে 5 গুণ করলাম বা 5 গুণ করলাম। তাহলে এই X এবং 5 গুণ করে 5X টাকা হয়েছে। এটা গেল কলমের দাম। এবার বলছে একটি খাতার দাম কত? আর এই একটি খাতার দাম তো এখানে দেওয়াই ছিল, একটি খাতার দাম Y টাকা। তাহলে কি লিখলাম? আবার দেওয়া আছে একটি খাতার দাম Y টাকা। তাহলে টোটাল কত আসবে? অর্থাৎ 5টি কলম ও একটি খাতার দাম একত্রে কি আসবে? আমরা এই যে 5X টা পেয়েছিলাম, আর একটি খাতার দাম পেয়েছিলাম Y টাকা, এই দুইটা যোগ করে দেব 5X + Y টাকা। দেখো কি সুন্দর আমরা এটা অ্যান্সার করতে পেরেছি, খুব সহজ। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত যে 15টা সমস্যা আমি এখানে সমাধান করেছি, আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী অনেক ভালোভাবে বুঝতে পেরেছে। আর যদি কেউ বুঝতে না পেরে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বন্ধুদেরকে শেয়ার করবে বা তাদেরকে শেয়ার করতে বলবে। তো আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।